গভীর রজনী, ঝিঝি পোকার ঝিঝি ধ্বনিতে পরিবেশ ছেয়ে আছে। পরিবেশ থমথমে, এক ফোঁটা বাতাসের আনাগোনা নেই। গাছপালা স্থবির, একটা পাতাও পর্যন্ত নড়ছে না। খড়কুটো বাঁধানো বাবুই পাখির বাসায় সদ্য ডিম ফুটে বেরিয়ে আসা বাচ্চাগুলো চিউ চিউ করছে। পাশে মা পাখিটাও আনন্দধ্বনিতে ডাকছে, নিজের ডানা দিয়ে মুড়িয়ে রাখছে, তো কখনো বাসা থেকে বেরিয়ে উড়ে নিজের আনন্দ প্রকাশ করছে। বড় সেগুন গাছের ডালের সাথে লাউয়ের মতো ঝুলে আছে বেশ কয়েকটি খড়কুটো বাঁধানো বাবুই পাখির বাসা। মা পাখিটার আনন্দ, উড়ে বেড়ানো ও চিউ চিউ আওয়াজে বাকি পাখিগুলোও বেরিয়ে আসে, তার সাথে মিলিয়ে উঠতে থাকে। মা পাখিটার বাসায় ঢুকে বাচ্চা দেখে আসে, সবাই মিলে আনন্দে মেতে ওঠে, পাঠিয়ে নেয় তাদের আনন্দভূতি। অথচ আমরা মূর্খ মানব অন্যের আনন্দ দেখে হিংসেই জ্বলি। রুবি ছেলের পাশে শুয়ে আছে, তার মধ্যে আরিয়ান রুমে ঢোকে, দরজা লাগিয়ে দুহাত উঁচিয়ে হাই তুলে বিছানায় গা এলিয়ে দেয়। অনেক রাত, এখন ঘুমালেই নয়। পাশে ফিরে রুবির দিকে চায়, অদর করে মুচকি হাসির রেশ। রুবি ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করে, হাসছো কেন? আরিয়ান কাত হয়ে রুবির দিকে মুখ করে শোয়। ছেলেটা মাঝখানে গভীর ঘুমে। এমনিতেই ঘুমিয়ে পড়তো। অরুণ ভাইয়া মানলো? আরিয়ান আবার চিত হয়ে শুয়ে পড়ল। না, তাকে মানানো আমাদের দ্বারা প্রায় অসম্ভব। রুবি ঠোঁট চেপে হেসে বলে, ঠিক, তোমাদের শিরায় উপশিরায় শুধু যে যা বলবে তাই। হাজার বলে কয়ে মাথায় বন্দুক ঠেকিয়েও সিদ্ধান্ত পাল্টানো যাবে না। হয়েছে তোমার, এখন আমি ঘুমাবো। গুড নাইট। বলেই চোখ বুজে রুবি দুঃখ প্রকাশ করে বলে, বড় ভাবির জন্য খারাপ লাগছে। ছোট্ট মেয়ে, বিয়ে, ফার্স্ট নাইট নিয়ে তো সকলেরই ফ্যান্টাসি থাকে, ওরও ছিল হয়তো বা, কিন্তু ভাইয়া একটু বুঝলো না। আরিয়ান চোখ খুলে রুবের দিকে বিরক্তিকর চাউনি নিক্ষেপ করে বলে, বড় ভাবি? ওইটুকুনি মেয়েকে বড় ভাবি ডাকতে হবে নাকি এখন? আম পাতা জোড়া জোড়া, ঘুমাও তো। রুবি হেসে উঠল। তার হাসির শব্দে আরিয়ান বিরক্ত হয়ে বালিশ কানে ঠেকায়। রুবি সেটা টান দিয়ে নিয়ে নেয়, হাসি মুখে বলে, অবশেষে অরুণ ভাইয়া আবার বিয়ের পিড়িতে বসলো। আচ্ছা আরিয়ান, আমি যদি তোমাদের ছেড়ে চলে যাই তাহলে তুমিও আবার বিয়ে করবে? আরিয়ান গম্ভীর গলায় শুধায়। ছেড়ে যাবে মানে? রুবি একটু ঘাবড়ে যায়, আমতা আমতা করে বলে, এই যে মানে মানুষ মরণশীল, আমিও যদি। তুমি কি আরেকটা বিয়ে করবে? আরো 10টা করব। শক্ত গলা। রুবি জিভে কামড় দেয়। বুঝতে অসুবিধা হয় না রেগে আছে মহাশয়। কি দরকার ছিল এসব কথা বলে লাগিয়ে দেওয়ার? সে ছেলের পাশে কোল বালিশ রেখে আরিয়ানের পাশে আসে, বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে। আরিয়ান সরিয়ে দেয়, রুবিও আবারও জড়িয়ে ধরে, মিনমিন করে বলে, সরি উকিল সাহেব, আর বলবো না, প্লিজ মন খারাপ করো না। আরিয়ান কিছু পলক চুপ থাকে, রুবিকে সরিয়ে দেয় না, আবার আগলেও নেয় না। শান্ত গলায় বলে, সরি বললেই সব ঠিক হয়ে যায় তাই না? তুমিও দেখেছো, আমিও দেখেছি, বর্ষা ভাবির সাথে ডিভোর্স হওয়ার পর ভাইয়েরও তার ছেলের জীবন চলা। ভোরটা মামা করে কাঁদতো। আরুণ ভাই তাকে বুকে জড়িয়ে কত সান্ত্বনা দিত, তবুও কেঁদেই যেত। ভাই চুপ থেকে ছেলেকে নিয়ে হাঁটতো, এটা ওটা দেখিয়ে ঘুম পাড়াতো, তারপর সব শান্ত। ভাইও ভোর, দুজনেই। আমরা শুধু বাইরটাই দেখেছি, তাদের ভেতরের অন্তরণটা ঝাঁকিয়ে দেখিনি। সেখানের কি অবস্থা? আমার দুটো কলিজা, তুমি আমার সাথে এসব নিয়ে মজা করেছো নাকি ভাইয়ের জীবন দেখে কটাক্ষ করছো? রুবি অনুতপ্ত হয় বেশ। এভাবে বলা ঠিক হয়নি। সে আরিয়ানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলে, কটাক্ষ করছি না, আমি অত শত ভেবে বলিনি, রাগ করো না তো, ভুল হয়েছে। আরিয়ান রুবিকে আগলে নেয়,
পিঠে হাত গলিয়ে বাঁধন আরো শক্ত করে, রুবির ঘাড়ে দীর্ঘ শ্বাস ফেলে বলে, আর কখনো এসব বাজে কথা বলবি না, আমি সহ্য করব না। রুবি আরিয়ানের বাহুতে মাথা ঠেকিয়ে সায় জানায়। ধীরে ধীরে দুজন একে অপরের সাথে মিষ্টি আলিঙ্গনে মিশে নিদ্রায় তলিয়ে যায়। পাতা শুয়ে আছে বিছানায়, তাকে জড়িয়ে ভোর ঘুম এখনো গাঢ় হয়নি, সত্যই ঘুমালো। বিড়াল শাবকটি বিছানার কিনারা ঘেঁষে শুয়ে আছে। পাতা ভোরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি সুন্দর করে ঠোঁট উল্টিয়ে ঘুমোচ্ছে বাচ্চাটা, পুরাই কিউটনেসের ওভারলোডেড। পাতা গালে চুমু দিতে ভোলে না। এত আদুরে বাচ্চাকে আদর না করে থাকা যায়? পাতা শূন্য দৃষ্টিতে চায়। কি হবে এ সম্পর্কের ভবিষ্যৎ? তার লতা আপুর কথা মনে পড়েছে। আপু ঠিক বলেছে, সেই সম্পর্কটাকে স্বাভাবিকভাবে মন থেকে মেনে নিলেও অরুণ সরকার সেটা পারেনি। ছোট্ট একটা জীবন, সে জীবনের না পাওয়াগুলো নিয়ে আফসোস করে। ভেবে সময় নষ্ট করার কোনো মানেই হয় না, বরং যা পেয়েছি তাতেই সক্রিয় আদায় করে আগে বাড়াতে হবে। পাতার হাত পা কেমন শিথিল হয়ে আসে, কাঁপছে মৃদু। সে সব কিছু মেনেই পা বাড়িয়েছে। সে চায় সংসারটা মন প্রাণ দিয়ে করতে, কিন্তু তার একার প্রচেষ্টায় তো সেটা সম্ভব নয়। সে 2 কদম বাড়িয়েছে, এখন অরুণ সরকারকেও পা বাড়ানোর কথা ছিল। সেই সম্পর্কে জড়ানোর আগে অরুণকে শুধেছিল যে সে ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়েছে কিনা। তখনও তো লোকটা মাথা উঁচু করে জবাব দিয়েছিল। তাহলে এখন তার আচরণ বিধি দেখে সন্দেহ কেন হচ্ছে? পাতার বুকটা ধক করে ওঠে অজানা আশঙ্কায়। দায়িত্ব বেড়াজাল থেকে বেরিয়ে আরেকটা দায়িত্বের ফ্যাসাদে আটকে পড়ল না তো? তেমনটা হলে পাতার দম আটকে মারা যাবে। ভাবতেই পাতার দম বন্ধ লাগে, কান্না পায়। আখি যুগল ভরে ওঠে তার। বারংবার পলক ফেলে সেটা আটকানোর প্রচেষ্টায়। এরই মাঝে অরুণ সরকার বিছানায় আসে, উন্মুক্ত গায়ে, ভোরের অন্য পাশে শুয়ে পাতার দিকে ফিরে বলে, ঘুমিয়ে পড়েছে? এখনো গাঢ় হয়নি ঘুম। অনেক কষ্টে গলা দিয়ে আওয়াজ বের করে জবাব দেয় পাতা। অরুণ পাতার হালকা কম্পিত কণ্ঠস্বর খেয়াল করে। বুঝতে অসুবিধা হয় না, কান্না আটকানোর প্রচেষ্টায়। আখি যুগলের তলমলে অশ্রুতার সাক্ষী। আর অরুণের এটাও বুঝতে বাকি থাকে না যে আখি জোড়ায় কেন বর্ষণের মেঘে আচ্ছন্ন। প্রশ্ন হলো, সে কিভাবে ওই মেঘে আচ্ছন্ন আখি যুগলকে রৌদ্রের হাতছানি বয়ে আনবে? পাতাবাহার নামক বিড়ালটি বিছানার কিনারা থেকে উঠে অরুণের পাশে ঘেঁষে শুয়ে পড়ে। সেটা দেখে পাতার কপালে ভাঁজ পড়ে। গা ঘেঁষে বিড়াল কোথাকার! অরুণ বিছানার পাশ থেকে কমফোর্ট এনে পাতা ও ছেলের গায়ে জড়িয়ে দেয়। পাতার এতক্ষণে খেয়াল হয় তার শীত অনুভূত হচ্ছিল। সে কমফোর্টটা নিজের ও ভোরের সাথে জড়িয়ে নেয়। এসির টেম্পারেচারটা লো অনেকটা। অরুণ একটু বাড়িয়ে দেয় টেম্পারেচার, তারপর পাতাকে উদ্দেশ্য করে বলে, ওকে আমার কাছে দাও, তোমার অসুবিধা হবে। পাতা প্রথমে না বুঝলেও পরে বুঝতে পারে ভোরের কথা বলছে। সে মৃদু হেসে বলে, আমার কাছে থাক না, অসুবিধা হবে না, ভালো লাগছে আমার। অরুণ শান্ত দৃষ্টিতে পাতার দিকে চায়। ভোরকে বুকে জড়িয়ে শুয়ে আছে। মেয়েটা তার সম্মুখে ভোরকে বেশ এবং যথেষ্ট স্নেহ করে। তার অলক্ষ্যেও কি এরকম স্নেহ করবে, ভালোবাসবে? সেটাই দেখার বিষয়। অরুণ ছেলের মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য হাত বাড়ায়। পাতা খানিকটা সরে যায় ঘাবড়ে গিয়ে। অরুণ ভ্রুযুগল উচকে চায়, ছেলের মাথায় হাত রাখে। কি ভেবেছে মেয়েটা? পাতা গালে জিভ ঠেকায়। পাতা মনে মনে নিজেকে গালি দেয়। সে নজর সরায়। নজরে আসে অরুণের উন্মুক্ত পেশল বাহু, লোমশ চওড়া সিনা, মেদহীন বলিষ্ঠ উদর, কণ্ঠস্বরে অবস্থিত ল্যারিংস বা আর্মস অ্যাপেল। পাতা ঢোক গিলে চোখ বুজে নেয়। পাতু, হেট ইউর মাইন্ড। অরুণের কপালে ভাঁজ পড়ে। অরুণ পাশ ফিরে রিমোট বের করে লাইট অফ করে। লাইট অফ করার সাথে সাথে পাতার চক্ষু যুগল বড় হয়। সে তড়িঘড়ি করে বলে, কারেন্ট চলে গেল কি? না, লাইট অফ করে দিয়েছি। আর কারেন্ট গেলেও সমস্যা নেই, জেনারেটর আছে। শান্ত কণ্ঠে বলে অরুণ। পাতা আমতা আমতা করে বলে, লাইটটা জ্বালিয়ে রাখুন মিস্টার ভোরে বাবা। অরুণের কপালে ভাঁজ পড়ে। কেন? আলোয় ঘুম হয় না আমার। এনি প্রবলেম? পাতা ঢোক গিলে বলে, অন্ধকারে ভয় করে আমার, প্লিজ লাইটটা জ্বালান না। ও,
বাট ভয়ের কি আছে? অতটাও ঘনঘটা অন্ধকার নয়, বেলকনির লাইট জ্বলছে, আবছা আলোয় সব স্পষ্ট তো। আর তুমি একা নও, আমি, ভোর, তোমার সখী পাতাবাহারও আছে। পাতা গাল ফুলিয়ে নেয়, কমফোর্টটা আরেকটু টেনে নিয়ে বলে, ওই বিড়ালের বাচ্চা আমার সখী নয়, অন্ধকারে তো ও নিজেই ভয়ঙ্কর। লাইট জ্বালানো কি যায় না? না। পাতার মুখটা ছোট্ট হয়ে যায়। সে চোখ বুজে পা ভাঁজ করে আরেকটু গুটিয়ে যায়, ঘুমিয়ে পড়ার চেষ্টা করতে থাকে। তবে তার এই চেষ্টাকে বিফলে দিয়ে অরুণ সরকার কমফোর্টের ভিতর দিয়ে হাত পুড়ে এক হাতে পাতার কোমর জড়িয়ে নেয়। পাতা কেঁপে ওঠে, বক্ষস্থল ধক করে ওঠে, হাত পা ঠান্ডা হয়ে আসছে ক্রমাগত। ভয়ে উত্তেজনায় বুক ধরপড় করছে। লোকটার মতলব তো সুবিধার না। সে অরুণের হাতের উপর হাত রেখে সরিয়ে দিতে চায়। অরুণ ছাড়ে না, বরং বাঁধন শক্ত করে। পাতার কণ্ঠনালীতে শব্দ আটকে আসে, তবুও মিনমিনিয়ে গলায় বলে, কি করছেন? ছাড়ুন। তুমি তো বললে অন্ধকারে ভয় পাও, তাই আগলে নিলাম। যা ভাবছো সেরকম কিছু না, ভয় নেই। শান্ত কণ্ঠে সান্ত্বনা বাণী দেয় অরুণ সরকার। পাতা একটু স্বস্তি পেলেও ভয় দূর হয় না। প্রিয় দাদি আকলিমা বেগমের কথা স্মরণে আসে তার। পুরুষ মানুষ বই পাইলে হুঁশ থাকে না। পাতা ঢোক গিলে ভোরের দিকে সেটে যায়। অরুণ পাতার অস্বস্তি, আশঙ্কা, ভয় বুঝতে পেরে মজা পায়। মন খুঁটির শয়তানে খোঁচা দেয়। কোমরের কাছটায় আঁচল সরিয়ে উন্মুক্ত করে সেটায় হাত রাখে। পাতা চোখ খিচে নেয় উষ্ণ খসখসে হাতের ছোঁয়ায়। শিরায় শিরায় বহমান রক্তকণিকার সাথে যেন শীতল স্রোত বয়ে গেল। বক্ষস্থলের কম্পন বেড়ে যায় শতগুণ। কপলজোড়া লালিমায় ছেয়ে যায়। কর্ণধারে তীব্র গরমে তালা লাগার উপক্রম। অরুণ পাতাকে খানিকটা ঘাবড়ে দেওয়ার জন্য এই পদক্ষেপ নিলেও বেহায়া মন বেইমানি করে বসে। হালকা চাপ প্রয়োগ করে বেহায়া আঙুলগুলো নড়াচড়া করতে থাকে। ব্যাস, পাতা শেষ। তার পক্ষ থেকে তীব্র বাধা দিয়ে কড়া বাক্য শুনিয়ে দেওয়ার কথা থাকলেও পাতার মন মস্তিষ্ক থমকে যায় যেন। শালার জামাই অন্ধকারে ভয় পায় বলে আগলে নিয়েছে, এই তার আগলে নেওয়ার নমুনা। পাতা কমফোর্ট দিয়ে আপাদমস্তক ঢেকে নেয় নিজেকে। তার লজ্জা লাগছে, বেশ সাথে সুরসুরি অনুভূতি হচ্ছে। পাতা চোখ বুজে মটকা মেরে শুয়ে থাকে। এমন এক অস্বস্তিকর পরিস্থিতিতে কারো ঘুম হয়? হয় পাতার হয়। অল্প সময়ের ব্যবধানে পাতা গভীর নিদ্রায় শায়িত হয়। অরুণের আঙুলের নৃত্যের ছন্দে রচিত হয় পাতার উন্মুক্ত কোমর ও উদর। পিপাসায় কাতর পুরুষালী মনটা যেন আরও বেহায়া হতে চায়। নারী স্পর্শ চেনা পুরুষালী মন নারীর সংস্পর্শে মাতোহারা হতে চায়। অরুণ ঝটকা দিয়ে হাত সরিয়ে নিল। পাশ ফিরে নিজের মনকে শাসায়। বড় বড় শ্বাস ফেলে নিজেকে শান্ত করে ঘুমানোর প্রচেষ্টায়। রাত ফুরালো পরে অথচ চোখে ঘুম ধরা দেয় না। বুকটা খালি খালি লাগে। অরুণ পাশ ফিরে পাতাকে আষ্টে পিষ্টে জড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছেলের দিকে চায়, তারপর ঘুমন্ত পাতার দিকে। আবছা আলোয় ফর্সা মুখশ্রী দৃশ্যমান, সাথে কপলে পড়ে থাকা কয়েক গোছা ছোট ছোট চুল। অরুণ হাত বাড়িয়ে সেগুলো সরিয়ে দেয়। কুনুই ভর দিয়ে উঠে বসে। পাতার গালে হাত রেখে ঝুঁকে যায় মুখাবয়বের উপর। তপ্ত ওষ্ঠাধর নামিয়ে ঘুমন্ত বধূর ললাটে পরম স্নেহে অদর ছোঁয়ায়। সে ছোঁয়ায় শুধু স্নেহ বিদ্যমান, নেই কামনা পুরুষালী মনের কোনো আনাকাঙ্ক্ষা। তপ্ত অষ্টাধর নামিয়ে ঘুমন্ত বধূর ললাটে পরম স্নেহে অদর ছোঁয়ায়। সে ছোঁয়ায় শুধু স্নেহ বিদ্যমান, নেই কোনো পুরুষালী মনের কোনো আকাঙ্ক্ষা। ঘুমন্ত পাতাও যেন কেঁপে ওঠে খানিক। গম্ভীর অরুণের অধরকোণে মলিন হাসি। পাতার দিকে ঝুঁকেই ধীমে সুরে অধর নাড়িয়ে বিড়বিড়ায়, তোমাকে অন্ধকার বিষাদ রাজ্যে স্বাগতম পাতাবাহার। আশা করি খুব শীঘ্রই বিষাদ রাজ্যে সুখ পাখি ডানা মেলে উঠতে উঠতে রোদ্দুরের খোঁজ পাবে। ততক্ষণে একটু মানিয়ে নিও। বলে ভোরকে পাতার থেকে ছাড়িয়ে নিয়ে ওপাশ ফিরে ছেলেকে বুকে জড়িয়ে শুয়ে পড়ে। ছোট্ট ভোর ঘুমের ঘোরে অরুণের মুখাবয়বে হাত বুলিয়ে ডাকে, আব্বু। অরুণ হাসে, ছেলের গাড়ে মুখে চুমু খায়। ভোর ঘুমের ঘোরে অরুণের দাঁড়ির খোঁচায় মুখ কুঁচকে ওপাশ ফিরে অরুণের হাত বুকে জড়িয়ে হাতের তালুতে গাল ঠেকিয়ে শোয়। অরুণ ছেলের পিঠে বুকে জড়িয়ে চোখ বুজে
এখন ঘুম আসবে। বিড়াল নামক পাতাবাহার কম্পটের ভিতরে অরুণের পা ঘেঁষে শুয়ে পড়ে, আর পাতা ঘুমের ঘোরে গড়িয়ে এসে অরুণের পিঠের সাথে লেগে যায়। অরুণের সদ্য তন্দায় আচ্ছন্ন হতে যাওয়া আঁখি জোড়া খুলে যায়। পাতার এক হাত উঠে এসে অরুণের মেয়েধীন উদর জড়িয়ে ধরে। অরুণ হতাশ হয়, এই মেয়েটাও না। তীব্র রোদ্দুরে ফেটে পড়া মধ্যাহ্নের সময় নীল দিগন্তে অবস্থিত মাথা বরাবর তীব্র তেজে অরুণ চোখ পাকিয়ে চেয়ে আছে যেন। নীল দিগন্তের বুকে ভেসে সাদা সাদা মেঘমালা ছড়িয়ে ছিটিয়ে আছে। হালকা বাতাস না থাকলে এই ভ্যাপসা গরম সহ্য করা অনেক কষ্টসাধ্য হতো। এই ঠান্ডা পড়া রোদে ঝলকানিতে দিগন্তের দিকে চোখ উঁচিয়ে তাকানো দেয়। তাই চোখে কালো সানগ্লাস পরে গাড়ি থেকে বেরিয়ে আসে অরুণ সরকার। মধ্যাহ্নের সময় হওয়ায় বাজারে ভিড়ভাট্টা অনেকটা কম, গাড়ি ঘোড়াও তেমন দেখা যাচ্ছে না। অরুণ পকেটে হাত গুজে সামনে চালের আড়তের সামনে দাঁড়িয়ে এদিকে সেদিকে তাকিয়ে সব পর্যবেক্ষণ করতে ভোলে না। বড় বড় পা ফেরে আড়তের ভিতর প্রবেশ করে। বেশ বড়সড় গোডাউন, বেশিরভাগ জায়গা জুড়ে চালের বস্তা। 28-29 মিনিকেট, হীরা, স্বর্ণা সব চালের বস্তাই দেখা যাচ্ছে। কিছু মধ্যবয়স্ক লোকেরা গোডাউনের এক কিনারে পাটিতে বসে মধ্যাহ্নের আহার কার্যে ব্যস্ত। অরুণকে দেখে ভ্রু কুঁচকে চায়। সাধারণ মানুষ হলে এক ধমক দিয়ে পাঠিয়ে দিত খাবারের সময় ডিস্টার্ব করায়, কিন্তু সাহেব গোছের লোক দেখে নরম স্বরে বলে, আপনি কেডা, কিছু কইবেন? এখন তো বিরতির সময়, চাউল লাগবো। একসাথে এত প্রশ্ন অরুণ সেসবের জবাব না দিয়ে বলে, মিস্টার রহিম মিয়া আছেন? তার সাথে দরকার ছিল। গোল হয়ে বসে খাবার খাওয়া 7-8 জন লোকের মধ্যে একটি লোক মুখে ভাতের লোকমা তুলে এঁটো হাত দিয়ে কোনায় দরজার দিকে ইশারা করে বলে, ও ছোট ঘরেই আছে রহিম ভাই ও তার ভাই করিম, কিন্তু আপনি যাইতে পারবেন না, ওনারা দুপুরে খাবার খাইতেছে। তার পাশে বসা লোকটা ফিসফিসিয়ে বলল, এই বললি কেন? যদি ম্যাজিস্ট্রেট ফেট কিছু হয়? এবার লোকটার হুঁশ ফিরে মুখ ভর্তি ভাত নিয়ে অরুণের দিকে চায়। স্যুট বুট পরে আছে, ম্যাজিস্ট্রেট হলেও হতে পারে। অরুণের এসবে খেয়াল নেই। সে কর্নারের দরজায় গিয়ে টোকা দেয়। ভিতর থেকে ভেসে আসে, কেডা? অরুণ সরকার। রহিম মিয়া হাত ধুয়ে গামছায় হাত মুছতে মুছতে দরজা খুলে দেয়। খাওয়া দাওয়া শেষ দুই ভাইয়ের। দরজায় সাহেব গোছের লোক দেখে খানিকটা ঘাবড়ে যায় রহিম মিয়া। 2 দিন আগেই চেয়ারম্যান সাহেব 20 বস্তা রিলিফের চাল স্বল্প মূল্যে বিক্রয় করার প্রস্তাব দিয়েছিল। মুনাফা দেখে সেও লুফে নেয়। পুলিশ, প্রেস বা ম্যাজিস্ট্রেট আবার রেড না বসিয়ে দেয়। সে আমতা আমতা করে বলে, কে আপনি? চিনলাম না। অরুণ সন্দেহ নজরে চায়, লোকটা ভয় পাচ্ছে কেন? সে গম্ভীর গলায় বলে, আপনি মিস্টার রহিম মিয়া? জি। আমি আপনার অ্যাডপ্টেড, আই মিন টু সে কি যেন বলে, ও হ্যাঁ, পালক মেয়ে, পাতার হাজবেন্ড অরুণ সরকার। চিনতে পেরেছেন? শান্ত স্বর। রহিম মিয়ার চিনতে অসুবিধা হয় না। করিম মিয়া চটজলদি এগিয়ে আসে, হেসে বলে, আরে তুমি? আসলে চিনতে পারিনি। ভিতরে আসো, বসো বাবা। অরুণ ভিতরে যায়, তবে বসে না। গম্ভীর মুখে বুকে হাত গুজে দাঁড়িয়ে থাকে। সরকার বাড়ির ড্রয়িং রুমে আড্ডা, হই হই পরিবেশ বিরাজ করছে। বাচ্চারা খেলনা, বন্দুক হাতে দৌড়ে চোর পুলিশ খেলতে ব্যস্ত। ভোর বড় রাইফেলের মতো খেলনা নিয়ে আসমা বেগমের বোনের 2টা নাতির সাথে খেলছে। ভোর পুলিশ আর তারা চোর। তো পুলিশ চোরকে ধরতে ধাওয়া করছে। পাতাবাহার নামক বিড়াল শাবক ভোরের পিছু পিছু ছোটে চৌকিদার হিসাবে। আর চোর লুকাচুরি খেলছে। কেউ কেউ তাদের খেলায় বিরক্ত, তো কেউ কেউ অধীর আগ্রহে তাদের প্রাণোচ্ছল খেলায় মেতে ওঠা আনন্দে বিভোর হয়ে নিজ শৈশবের স্মৃতিচারণ মুখর। তবে এসবের মাঝে আনিকা গাল ফুলিয়ে বসে আছে সোফার এক কোণে, কারণ তাকে খেলায় নেয়নি ভোর সরকার। তাই সে বড়দের মাঝে বসে আছে গোমরা মুখে। পাতা ড্রয়িং রুমে সোফায় বসে আছে ঘোমটার মুখে। নববধূ সে, তাই প্রতিবেশী সহ সকলে নববধূর মুখ দর্শন করে আড্ডা দিচ্ছে। আড্ডার বিষয়বস্তু বিবিধ। কখনো অরুণ সরকারের নতুন বধূর সাথে প্রাক্তন বধূর সৌন্দর্যের তুলনা, যোগ্যতা, ফ্যামিলি স্ট্যাটাস, উচ্চতা ইত্যাদি। পাতা অবাক হয় খানিকটা। হাই ক্লাসের লোকরাও এরকম স্বভাবের হয়? কি সুন্দর মিষ্টি মিষ্টি করে হাসি মুখে কথার বান ছড়ে, একেবারে অন্ত পুড়ে গিয়ে লাগে। বারংবার তার সামনে অরুণ সরকারের প্রাক্তন স্ত্রীর কথা তুলে গুণগান গায়।
অরুণ কত পাগল ছিল তার জন্য মাথায় তুলে রাখত। ভালোবাসার কোনো কমতি ছিল না, কিন্তু ওই হতভাগী বুঝলে তো, মুখ ফুটে ছেলেটাকে রেখে ডিভোর্স নিল। পাতা শান্ত মলিন মুখে তাদের কথা কর্ণপাত করে, টু শব্দটি করে না। আসমা বেগম তাদের নিষেধ করে এসব কথা তুলতে। আসমা বেগম দরকারি কাজে উঠে গেলে আবারও শুরু হয়ে যায়। পাতা অসহায় বোধ করে, ভালো লাগছে না এভাবে বসে থাকতে, তার উপর এদের কাস্তের ধারের মতো জুবান। পাতা আশেপাশে চায়, প্রিয়টারও খোঁজ নেই। কাল রাতে তার সাথে এসেছিল তাকে সঙ্গ দিতে, অথচ উনি নতুন সঙ্গ জুটিয়ে তার ধারের কাছেও আসছে না। বয়সের পার্থক্য থাকলেও আদুরির সাথে বেশ বনে গেছে প্রিয়র। তার সাথেই বাড়ির ঘর আঙিনা ঘুরে দেখছে, বেশ সুন্দর পরিবেশ। পাতা যদিও দেখেনি ঘুরে, তবে সকালে ব্যালকনিতে গিয়েছিল, গিয়েই অবাক। টবে টবে বিভিন্ন ফুল ও ঔষধি সৌন্দর্যবর্ধক গাছ, যার বেশিরভাগই নাম পাতা জানে না। আর বাইরে বিভিন্ন গাছগাছালি, ফুলের বাগানে ভরপুর আঙিনা সাজানো হয়েছে। ব্যালকনির গ্রিল জুড়ে বাগান বিলাস, বিভিন্ন সাইকাস, যেন কোনো বোটানিক্যাল গার্ডেন। পাতার অভিলাষী মন চাইছিল বাইরে গিয়ে সব ঘুরে ফিরে দেখতে, কিন্তু নববধূ হওয়ার দরুন নিজের অভিলাষ মন কুটিরে পুষে রাখে। তার বাড়ি, তার আঙিনা ফুরিয়ে তো যাচ্ছে না। মহান আল্লাহ তাআলাই যদি চান, তবে এটাই তার স্থায়ী ঠিকানা বর্তাবে। পাতার ভাবনাচ্ছেদও ঘটে সিঁড়ি বেয়ে নামতে থাকা আরিয়ানকে দেখে। আরিয়ানও এক পলক পাতার দিকে চায়। পাতা অপ্রস্তুত হয়, সঙ্গে সঙ্গেই নজর ফেরায়। আরিয়ান সেটা দেখে খানিক মুখ বাঁকায়। পাতা আর চোখে দেখে নেয় তার মুখ বাঁকানো। পাতা নিজেও মনে মনে মুখ বাঁকা করে। চোখ উল্টে বলদ। আড্ডায় মশগুল আরিয়ানের খালা আসমানি বেগম আরিয়ানকে ডাকে, এই আরিয়ান, এদিকে আয়। কোথায় যাচ্ছিস? নতুন ভাবি এলো, গল্প সল্প কর। তোর ভাইটা যে নতুন বউ রেখে ফুরুত, কই গেছে জানিস? আরিয়ান এসে পাতার সম্মুখে আনিকার পাশে বসে, মেয়েটাকে কোলে তুলে নিয়ে খালার উদ্দেশ্যে বলে, অরুণ ভাই গেছে কোথাও দরকারি কাজে, আমাকেও তো বলে যায়নি। তার নতুন বউকে জিজ্ঞেস করো, পারমিশন বিনা বোধহয় যাবে না। পাতা খানিকটা রুক্ষ দৃষ্টি চায় আরিয়ানের দিকে। তাকে খোঁচা মেরে কথা বলল লোকটা। সব দোষ ওই নাকুচু ম্যানারলেস লোকটার। বলা নেই কওয়া নেই, গায়েব মুডও। তার পারমিশন নিবে সে তো জানেই না কখন গিয়েছে। সকালে ঘুম থেকে উঠে পায়নি লোকটাকে, এখন বিকেল পেরিয়ে সন্ধ্যার পথে, অথচ তার খোঁজ নেই। কোথায় গেছে কেউ বলতে পারে না। আবারই নামক লোকটাকে বলে গেছে যে কাজ আছে, ফিরতে দেরি হবে, বোরের খেয়াল রাখতে। পাতার কথা কিছু বলেনি। পাতা ভেবে পায় না কি এমন গুরুত্বপূর্ণ কাজ যে এত সকালে যেতে হবে। যাবি যা, বলে যাবি না? বলে গেলে তো এতগুলো লোকের কথা শুনতে হতো না। সাথে ফোনটাও অফ করে রেখেছে। সকালে খালা শাশুড়ি, মামি শাশুড়ি সহ সবাই বেশ কথা শুনিয়েছে। ছেলেটা নিশ্চয়ই এমনি এমনি যায়নি, কিছু না কিছু হয়েছে, নইলে না বলে কখনো কোথাও যায় না। শাশুড়ির আড়ালে ডেকে নিয়ে না বকলেও কড়া সুরে জিজ্ঞাসাবাদ সেরেছে। স্বামী নামক লোকটার নির্দিষ্ট হওয়ার পেছনে যেন পাতারই দায়। পাতা কাঠ পুতুলের মতো সব অপলোকল করেছে। এসব বিষয়ে সে বড়ই অনভিজ্ঞ। কি বলবে করবে কিছুই বুঝতে পারছিল না। সম্পর্কে তার ছোট যা রুবি, তার হয়ে কিছু বলতে নিলে নিজ মায়ের চোখ রাঙানিতে চুপ করে যায়। পাতা সেটাও খেয়াল করে। এত শত মানুষের ভিড়ে সম্পূর্ণ বাড়িতে পাতা যেন একলা অনুভব করে। মাথাটা কেমন ভো ভো করে অজানা পরিবেশে। আঁকি যুগল আবেগে টইটুম্বর হয়। গড়িয়ে পড়বে তখনই বাঁচিয়ে নেয় ছোট্ট ভোর। কোথা হতে দৌড়ে এসে পাতার কোমর জড়িয়ে দাদিকে উদ্দেশ্য করে বলে, দাদু, আমার আম্মাকে বকছো কেন তোমরা? আমি কিন্তু লেগে যাব, বলে দিলাম। খবরদার, কেউ বকবে না। সবাই তার আকস্মিক কথায় যেন মুখ। ছোট্ট চাঞ্চল্যকর ছেলেটার গলায় গম্ভীর সুর। এ যেন সেই ছোট্ট জেদি রাডকি ছোট্ট অরুণটি। ভোর পাতাকে টেনে নিয়ে যায়। কেউ আর কিছু বলার সুযোগ পায় না। সেখানে বিয়ের পরদিন নতুন পরিবেশে যতই জড়তা থাকুক, স্বামী নামক সঙ্গী সাহারা হয় স্ত্রীলোকের। একলা অনুভূতি না করে সেজন্য কত কিছুই না করে। আর তার বেলায়, আচ্ছা লোকটা কোথায় গেছে? প্রাক্তন স্ত্রীর স্মরণে? আর ভাবতে পারে না। আসমানি বেগমের ডাকে হুঁশ ফেরে। তিনি পাতার বাহুতে
আলতো ধাক্কা দিয়ে বলে, কিরে বউ কোথায় হারাইলা? অরুণ কোথায় গেছে জানো না? পাতা মাথা নাড়ায় উদাস ভঙ্গিতে। আরিয়ানের কোল থেকে আনিকা নেমে পাতার কাছে যায়। পাতা তাকে কোলে বসিয়ে কয়েকটি চুমু খায়। বাচ্চা মেয়েটা পুরাই পুতুল, মায়ের মতো হয়েছে বোধ করি। বাপ তো ঝগড়াঝাটির এক্সপার্ট। আরিয়ানের খালা পাতার মাথায় হাত বুলিয়ে বলে, সত্যি করে বলতো বউ, রাতে কিছু হয়েছিল তোদের মধ্যে? না মানে ঝগড়া, কথা কাটাকাটি, বাচ্চা ডারে নিয়া? দেখ কাসমার, অরুণের সৎ মা হলো কখনো সৎ ছেলে ভাবে নাই, নিজের ছেলের মতোই ভালোবাসে বড় করেছে। আমরাও নিজের ভাগ্নের মতোই ভালোবাসি। কিছু হলে বল, সব ঠিকঠাক করে দেবনি। আর কয়েক ঘন্টার পরেই তো রিসেপশন শুরু। ফোনটাও ধরছে না বন্ধু, শুধু আরিয়ানকে মেসেজে বলে দিয়েছে অফিসে ব্যস্ত আছে। ভোরের রাতে থাকা নিয়ে কিছু হয়েছে? পাতা বিরক্ত হয় বেশ। সেই সকাল থেকে এক কথা। সে ভালোভাবে জানিয়েছে যে তেমন কিছুই হয়নি, তবু এরা নাছোড়বান্দা। সে বিরক্ত হলেও বিরক্ত প্রকাশ না করে ভদ্র নমনীয় সুরে খানিকটা কঠোরতা ঢেলে বলে, সেরকম কিছুই না খালামণি, আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি কলহ কিছুই হয়নি। আপনারা মন গড়া কথা বানাবেন না প্লিজ। ওনার হয়তো দরকারি কাজ আছে তাই চলে গেছে। আমি ভোর ঘুমিয়েছিলাম তাই হয়তো বলে যেতে পারেনি, ব্যাস এতটুকুই। আর ভোরকে নিয়ে কলহ সৃষ্টি হবে কেন? ছোট্ট বাচ্চা ভোর। আমি অতটাও খারাপ নই যে ছোট্ট বাচ্চা থাকার নিয়ে কথা কাটাকাটি করব। মা কেমন হয়, কিভাবে ভালোবাসে আমি না জানলেও ভোরকে মায়ের মতোই ভালোবাসার চেষ্টা করব। মায়ের মতো কেন হবে? আমি তো ওর মাই, আম্মু ডাকে সে আমায়। পাতার কথায় আরিয়ান ভ্রু উঁচিয়ে চায়। বেশ গুছানো কথাবার্তা এ মেয়ের। সারাটা বেলা সবার কথা শুনে টু শব্দ না করলেও এখন কিভাবে জবাব দিল? আসমানি বেগম অসন্তোষ হলেও ঢের। নতুন বউ হয়ে এভাবে কথার জবাব দিল। পাতার দুর্ভাগ্যক্রমে আসমা বেগম সব শুনতে পায়। তিনি ড্রয়িং রুমে আসছিল নাতি রূপকে কোলে নিতে। বোন ও পাতার সব কথাই তার কানে বাজে। আসমা বেগমের ভাইয়ের বউ ফারিদা আক্তার মুখ বাঁকিয়ে বলেন, বাহ, নতুন বউয়ের মুখে তো কথা ফুটেছে দেখছি। এতক্ষণ তো মেনে বিড়াল সেজেছিলে। আসমা, তোমার দিন ফুরিয়ে এলো বলে বউয়ের কথায় কি ধার শুনেছ? আমরা তো ভালোই কথা বললাম। আগের বউটা কিন্তু এমন মুখের উপরে কথা বলতো না। পাতা মামি শাশুড়ির চাউনি দেখে ঘাড় মুড়িয়ে পিছনে চায়। শাশুড়িকে দেখে খানিকটা ভীত হলেও সেভাবে সে তো ভুল কিছু বলেনি, তাহলে ভয় কেন পাবে? আসমা বেগম এসে পাতার সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় শাসনের সুরে বলে, আপা ভুল কিছু বলেছে বলে তো আমার মনে হলো না। তাহলে এভাবে মুখের উপর কড়া কথা বলার মানে কি? গুরুজন হয় উনি তোমার, ভালোর জন্যই বলল। এভাবে অপমান করলে আমি আমার আত্মীয় স্বজনের অপমান সহ্য করব না। সে সরি টু হার। পাতা অবাক চোখে শাশুড়ি নামক মহিলার দিকে চায়। সে কখন অপমান করলো? কি এমন বলেছে? তারা সবাই এত এত কটূক্তি করলো। কই, তখন তো তিনি ভাবলেন না পাতা অপমানিত বোধ করতে পারে। পাতা দাঁতে দাঁত চেপে মাথা নিচু করে রাখে। এখন দোষ না করেও কি মাথা ঝুঁকাবে? আরিয়ান উঠে এসে মায়ের কাঁধ জড়িয়ে বলে, মা, কথাগুলো মোটেই অপরজনক নয়। না ওরকম টোনে বলেছি। পাতার কথাগুলো যথাযথই। তোমরা সকাল থেকেই মেয়েটাকে এমনভাবে জিজ্ঞেস করছো যেন ওই ভাইকে কিডন্যাপ করে রেখে দিয়েছে। হয়েছে এখন এসব বাদ দাও তো। আসমানি বেগম হালকা নারাজ হলেও আরিয়ানের কথায় সায় জানিয়ে বলেন, আরিয়ান ঠিক বলেছে, আমি কিছু মনে করিনি আফা। আর আরিয়ান, পাতা কাকে বললি? বড় ভাবি হয় তোর। বয়সে ছোট হলো কি হবে, সম্পর্ক বড়। আসমা বেগম আর কিছু বলেন না, তবে তিনি পাতার ব্যবহারে খানিক নারাজ। অরুণের সৎ মা ও তার সম্পর্কিত আত্মীয় বলেই কি এভাবে বলল? পাতা নত মুখে বসে। ঝোঁকরুটে দেবর অতটাও খারাপ নয়। পাতা বুঝতে পারে সংসার জীবনটা যতটা সহজ সে ভেবেছে ততটা সহজ নয়, বরং ক্যালকুলাসের ইন্ট্রোগেশনের মতো ফর্মুলায় ভরপুর। ভোর বন্দুক হাতে চোর খুঁজতে খুঁজতে পাতার করে আনিকাকে দেখতে পেয়েছিল। ভোর শান্ত হয়ে দাঁড়িয়ে সব দেখেছে। আম্মু কিভাবে আনিকে আদর করেছে, কেন করবে? তার আম্মু শুধু তাকেই আদর করবে, আর কাউকেই না। ওই আনি শয়তানকেও না। কিভাবে তার আম্মুর আদর খাচ্ছিল?
চাচিমণি যখন তাকে একটু আদর করতে নিত, কোলে নিত, খাইয়ে দিতে চাইতো, আনি শয়তানটা চিল্লাচিল্লি শুরু করে দিত। তার মায়ের আদর কেন ভোর পাবে? ভোরের যদি আদর চাই তো তার মায়ের কাছে যাক না। ভোরের কিছু বলতো না, চুপি চুপি ঘরে ঢুকে বালিশে মুখ লুকিয়ে কাঁদত। তার মা কেন তাকে আদর করে না? একটু পর কান্না থামিয়ে মিনুর কোল দখল করে বসে থাকতো, এটা ওটা আবদার করত। মিনুও হাসি মুখে তার সব আবদার পূরণ করত। আনিকাকে পাতার করে দেখেই ভোর বন্দুকটা নিয়ে বাড়ির মেইন ফটক পেরিয়ে বেরিয়ে যায়। বন্দুকটা আছড়ে ভেঙে ফেলার আগে তার আম্মু কেন আনিকাকে আদর করবে? তারপর গম্ভীর মুখে হাফ প্যান্ট পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে থাকে। ডেকোরেশনের কাজ করতে আসা কিছু লোকেরা ভোরের কাছে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে? খেলনা ভাঙলে কেন? ভোর গম্ভীর মুখে জবাব দেয়, কিছু হয়নি। তাও তোমরা? লোকেরা মুখ বাঁকা করে চলে যায়। আলালের ঘরের দুলারের তাজ, যা চায় বলার আগেই পায় তো, এই জন্যেই ভাঙচুরে আসে। গরিবের ঘরে জন্ম নিলে সব তেজ ছুটে যেত। তারা চলে যেতেই ভোর গাড়ির হর্নের শব্দে গেটের দিকে তাকায়। একটা গাড়ি ভিতরে এসে থেমে যায়। সেখানে থেকে নেমে আসে অরুণ সরকার। নামার সাথে সাথে গাড়িটা গ্যারেজের দিকে চলে যায়। ভোর বাবাকে দেখেও দৌড়ে যায় না, ওভাবেই বড়দের মতো মুখ করে গম্ভীর হয়ে দাঁড়িয়ে থাকে। অরুণ এগিয়ে আসে ছেলের দিকে। নিচে খেলনা বন্দুকের খণ্ডাংশ দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে, ভাঙলো কি করে? ভোর কিছু বলে না। বাবা তার কথা জিজ্ঞাসা না করে ওই বন্দুকের কথা জিজ্ঞাসা করেছে। কেউ তাকে ভালোবাসে না। অরুণ ছেলের থমথমে মুখশ্রী দেখে কোলে তুলে নেয়, গালে চুমু দিয়ে বলে, কি হয়েছে আব্বু? গাল ফুলিয়ে রেখেছো কেন? ভোরের গম্ভীর মুখ স্বাভাবিক হয়ে আসে। বাবার গলা জড়িয়ে বলে, তুমি আমায় না বলে কোথায় গিয়েছিলে? ভোল মিউজিক সো মাচ আব্বু। অরুণ ছেলের ঠোঁটে চুমু দিয়ে বলে, অফিসে ইম্পর্টেন্ট কাজ ছিল তাই গিয়েছিলাম। তুমিও তোমার আম্মু ঘুমাচ্ছিলে তাই ডিস্টার্ব করিনি। অ্যান্ড আই অলসো মিসড ইউ কলিজা। ভোরের মিষ্টি মুখে মিষ্টি হাসি ফুটে ওঠে। বাবা দুগালে ঠোঁট চেপে আদর করে। আদর পেয়ে অরুণের অদর কোণেও পেকে যায়। শান্ত গলায় শুধায়, খেলনাটা ভাঙলে কেন কলিজা? ভোর এক নজর ভাঙা বন্দুকের দিকে তাকিয়ে গাল ফুলিয়ে নানিশের সুরে বলে, আম্মু অনিকাকে অনেকগুলো আদর করেছে। অরুণ আঁখি যুগল ছোট ছোট করে বলে, করতেই পারে। না পারে না, আমার আম্মু শুধু আমাকে আদর করবে। কেন? অনিফানি কাউকে না। ভোলের আম্মুর আদর শুধু ভোলের, আর কালো নয়। ঘোর বিরোধিতা করে আঙুল তুলে বলে ভোর। অরুণ ছেলের আঙুলে আলতো কামড় দিয়ে চুমু খেয়ে বলে, হিংসুটে ছেলে, তুমি না তোমার চাচিমণির আদর খাও? আর পাতাবাহারও তো আনিমামনির চাচিমণি হয়, আদর করতেই পারে কলিজা। ভোর চিল্লিয়ে বলে, না পারে না। শাশিমণি আদর করতে চাইলে অনি করতে দিতে না চিল্লাতেও। আমি ওর বড় ভাই হই না, তবুও বকতো আমায়। অরুণ শান্ত হতে বলে ভোরকে। আশেপাশে সবাই এদিকে তাকিয়ে ছেলেকে বুকে জড়িয়ে বলে, আগে তো কখনো বলনি যে আনি মামনি অমন করতো। কেন বলবো? তুমি এখন টুপি টুপি আম্মুকে বুকে দিবে, ঠিক আছে? অরুণ ছেলেকে পাঁজা কোলে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করার উদ্দেশ্যে পা চালায়। ছেলের কথা শুনে বলে, বকে দেব? শিওর? ভোর অরুণের দিকে তাকিয়ে মিষ্টি করে বলে, তবে বেশি না কিন্তু, এই একটুকুন। মৃত্যু করলে বকে দেবে, বলবে পাতা ভাল, তুমি শুধু আমার কলিজাকে আদর করবে আর কাউকে না। যদি আদর করলো কলিজা ও কলিজার আব্বু তোমাকে অনেক পানিশ করবে। অরুণ ছেলের কথা শুনে হাসে খানিক, বড় বড় পা ফেলে ড্রয়িং রুমে যায়। ছোট মা, আরিয়ান, পাতাসহ সকলেই নীরব ও থমথমে। কিছু হয়েছে কি? সে পাতার নত মুখশ্রী দেখে সবার উদ্দেশ্যে বলে, কি হয়েছে? সবাই চুপচাপ। আসমা বেগম সহ সকলে ঘাড় ঘুরিয়ে অরুণের দিকে চায়। খানিকটা চমকেও যায়। পাতার সাথে এমনভাবে কথা বলা শুনতে পায়নি তো। পাতা অরুণের গলার আওয়াজ শুনেও মাথা উঁচিয়ে দেখে না একবার। আরিয়ান হেসে ভাইয়ের দিকে এগিয়ে যায়, হাসি মুখেই বলে, কি হবে? তুমি কোথায় উধাও হয়েছিলে সেসব নিয়েই কথা হচ্ছিল সকাল থেকেই। লাপাত্তা, তাও বিয়ের পরদিনেই, একটু পরেই রিলেশন। অরুণ সবাইকে উদ্দেশ্য করে বলে, একটা ক্লায়েন্টের ফোন এসেছিল ভোরে। সিনেমার জন্য কিছু অথেন্টিক গয়নার কালেকশন দরকার ছিল খুব জলদি। ফোন করে অনেক অনুরোধ করলো তাই যেতে হলো। ফোনেরও
চার্জ ছিল না, সাথে পাওয়ার ব্যাংকও ছিল না। আরিয়ানকে একটা মেসেজ করার পরই বন্ধ হয়ে যায়। আর কোনো প্রশ্ন? আসমা বেগম গম্ভীর গলায় বলে, এভাবে কাউকে না বলে চলে যাওয়াটা একদম উচিত হয়নি। কাল বিয়ে হয়েছে, আজ রিসেপশন, একটা দায়িত্ব আছে না তোমার? যাও ঘরে যাও। অরুণ প্রত্যুত্তরে কিছু বলে না। ছেলেকে নিয়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরের উদ্দেশ্যে চলে যায়। কিচেনে থাকা পাতাবা আর বাপ ছেলেকে দেখে দৌড়ে এসে তাদের পিছু পিছু যায়। এতক্ষণে সে ভোরকে খুঁজছিল। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে নতমুখে বসা পাতার কোল থেকে আনিকাকে নিয়ে বলে, হেই আম পাতা জোড়া জোড়া ভাই এসেছি, ঘরে যাও, এভাবে বসে আছো কেন? পাতা মাথা উঁচিয়ে আরিয়ানের দিকে চায়। কি বলল? আরিয়ান দাঁত বের করে হাসে, সাথে আনিকাও। আসমা বেগম ধমক দেয়, বড় ভাবি বলবি, আর তুমি ঘরে যাও। পাতা কিছু বলে না, আস্তে ধীরে ওঠে, সিঁড়ি বেয়ে উঠে যায়। আজ না কুচু ম্যানারলেস লোকটার হচ্ছে। পিটিয়ে কিমানা বানিয়েছে তো তার নাম বদলে মতিবানু রাখবে, শালার জামাই। সে হনহন করে ঘরে যায়। ঘরটা ভালোভাবে না চিনলেও রাগের মাথায় গজগজ করতেও সঠিক ঘরেই পৌঁছায়। চুপিসারে ঘরে প্রবেশ করতেই কিছু একটা এসে মুখটায় পড়ে, কাপড় জাতীয় কিছু। কাপড়টা থেকে পুরুষালী ঘামের গন্ধ ও জেন্টস পারফিউমের গন্ধ নাক মুখ কুচকে যায়। সেটা মুখ থেকে সরিয়ে হাতে নেয়। এত শার্ট, তাও ওই না কুচু লোকটার। বিছানায় ভোর দাঁড়িয়ে ফ্লোরে ব্রেজার, জুতো, টাই গড়াগড়ি খাচ্ছে, আর বিড়ালের বাচ্চাটা সেগুলো টানাটানি করছে, যেন সেই ঘরের কর্ত্রী আর ও কর্তামশাইয়ের সেবায়। আর এই লোক এগুলো ছুঁড়ে ফেলছে কেন? ছোট্ট বাচ্চা নাকি? সে অরুণকে উদ্দেশ্য করে বলে, এগুলো ছুঁড়ে ফেলছেন কেন বাচ্চাদের মতো? গুছিয়ে রাখলেই তো হয়। বলেই সব একে একে তুলে সোফায় রাখে। অরুণ বিছানায় বসে মুজো খুলতে থাকে। পাতা কপল কুঞ্চিত হয়। সে এসেছিল বড় সড়ো ঝাড়ি মারবে বলে, চুপ করে গেল কেন তাহলে? সে বাপ ছেলের দিকে চায়, চুপচাপ গম্ভীর মুখে। অরুণ পাতার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, কিছু বলবেন? পাতা যেন বলার পথ খুঁজে পায়। মাথায় আঁচল ফেলে কোমরে গুঁজে দরজা বন্ধ করে এসে আঙুল তুলে বলে, না কুচু ম্যানারলেস লোক কোথাকার। অফিসে যাবেন বলে যাবেন না। আপনার জন্য কত কিছু হলো জানেন, সব আপনার দোষ। আপনাকে তো আমি বলে দাঁত কিরমির করে। অরুণ মুজো খুলে সোফার উদ্দেশ্য করে ঢিল দেয়। পাতার কথায় প্রেক্ষিতে বলে, আমাকে কি? আর কি হয়েছে? শটটা সিরিয়াস শোনায়। পাতা দমে যায়। লতা আপুর কথা স্মরণে আসে। সংসারে একসাথে থাকতে গেলে টুকিটাকি মনোমালিন্য কথাকাতি হবেই। সব কথা ভাইকে বলবি না, নিজে সমাধানের চেষ্টা করবি। পাতা অরুণকে কিছু বলে না, চুপ করে যায়। ভোরও বলে না যে দাদি সবাই আম্মুকে বকা দিয়েছিল। তার আব্বুকে বললে আব্বু দাদির উপর রেগে যায় যদি। অরুণ পাতাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে কড়া গলায় বলে, কি হয়েছে বলো, চুপ করে গেলে কেন? পাতার নাকের পাটা ফুলে যায়। লোকটা তাকে ধমক দিল। ধমকাচ্ছেন কেন? কি হবে? প্রতিবেশীরা গুসুর ফুসুর করছিল। বিয়ের পর দিনই বর উধাও। কেন উধাও জানতে চোখ রাখুন সর্দার বাড়ি। কথাটা কৌশলে ঘুরিয়ে দেয় পাতা, সাথে নিজের বুদ্ধির বাহবা দেয়। অরুণ বুঝতে পারে ব্যাপারটা, তবে কিছু বলে না। ছেলের পরনের টি শার্ট খুলে দিয়ে ডাকে, পাতাবাহার। পাতা জি বলে বিরক্তিকর ভঙ্গিতে নিচের দিকে চায়। বিড়াল শাবকটিও মিউ মিউ করছে, যেন কথাটা তাকেই বকছে। সে পা দিয়ে ঠেলে সরিয়ে দেয় প্রাণীটিকে। অরুণ সেটা খেয়াল করে। লাথি লাগলো তো ওর মিস পাতাবাহার। লাগুক, আমার সাথে ঘেসলে লাথি কেন, ঝাঁটা পেটাও খাবে। বিড়াল শাবক কি বুঝলো কে জানে, লেজ নাড়িয়ে চলে যেতে ব্যালকনিতে। সে রাগ করেছে। পাতা অবাক হয় বেশ, রাগ করলো নাকি বিড়ালের বাচ্চা, কিন্তু তার কথা বুঝলো কিভাবে? সে অরুণের দিকে তাকিয়ে বলে, কি যেন বলতে চাইলেন? অরুণ পাতার সামনে বুকে হাত গুজে দাঁড়িয়ে বলে, আপনার নামে ইয়া বড় নালিশ আছে। পাতার কপালে ভাঁজ পড়ে। কিসের নালিশ? কেই বা করলো? অরুণের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে অরুণ গম্ভীর মুখে বলে, ভোর করেছে নালিশ। তুমি নাকি আনিকাকে অনেকগুলো আদর করেছ। পাতা ভোরের দিকে চায়। ভোর নালিশ করেছে? আনিকাকে আদর করতে এত নালিশের কি আছে? অরুণ পুনরায় গম্ভীর গলায় ভোরের বলা কথাগুলো কপি করে পেস্ট করে বলে, পাতাবাহার, তুমি শুধু আমার কলিজাকে আদর করবে আর কাউকে না।
যদি আদর করো, কলিজা ও কলিজার আব্বু তোমাকে অনেক পানিশ করবে বলে ভোরের দিকে তাকিয়ে বলে। মিষ্টি করে বকে দিলাম, এখন হয়েছে? ভোর মাথা নাড়িয়ে বোঝায় হয়েছে। পাতার মস্তিষ্ক বিষয়টা ক্যাচ করতে পারে। আনিকাকে আদর করেছে বলে ভোর গাল ফুলিয়ে নিয়েছে। এ তো বাপের মতোই জেলাসিতে ভরপুর। সে ভোরকে কোলে নিয়ে গালে টুপটাপ চুমু দিয়ে বলে, কি হিংসুটে ছেলে, একটু আদর করেছি তো কি হয়েছে? কি কিউট পুতুল মেয়ে, তাই আদর করেছি। সে তো তোমার বোন হয়, তাই না? ওকে একটু আদর করেছি, তোমাকে বেশি বেশি আদর করব। বলেই ফুলো গালে আদর করে। ভোরের মন গলে না। সে গোমরাই মুখে বলে, না, তুমি শুধু আমাকে আদর করবে আর কাউকে না, কালকে ভোর লেগে যাবে। বলেই পাতার কোল থেকে নেমে ব্যালকনিতে চলে যায়। পাতা হাঁ করে দেখে, এই টুকুনি ছেলের এত অভিমান। অরুণ পাতার হাঁ করা মুখটা দু আঙুল দিয়ে আটকে দেয়। পাতা যেন স্বয়ংবৎ ফিরে পায়। অরুণ পাতার কাঁধ জড়িয়ে ধরে বলে, ও এমনই, এত বোঝাই তবুও নাছরবান্দা। আমাকেও কোনো বাচ্চাকে আদর করতে দেখলে গাল ফুলিয়ে বসে থাকবে, তখন কিছু বলবে না, পরে তুফান বনে যায়, সামলানোই দেয়। বুঝলে পাতাবাহার, সামলাও জেদি ভোরকে। পাতা নিঃশ্বাস আটকে দাঁড়ায়। এই লোক মোটেও সুবিধার নয়। তাকে শ্বাস আটকে মারতে চায়, তাই তো এরকম উন্মুক্ত শরীরে তাকে বাহু ধরে আবদ্ধ করেছে। পাতার ছোট্ট নরম শরীরটা কেমন ঝিমিয়ে আসছে, ঘুম ঘুম পাচ্ছে, হাত পায়ে শক্তি ফুরিয়ে যাচ্ছে, গরম গরম লাগছে। এমন কেন হচ্ছে? আবরণ ছেয়ে বসুধায় যামিনীর অন্ধকারের আগমন। দুর্লোকে বসবাসকারী শশধরের পূর্ণ আলোয় বসুধা ঝলমলিয়ে। সেথায় মেঘমালার অনুপস্থিতিতে তারকারাজির মিটমিটি হাসি উপভোগ্য। গাছের পাতার নিত্যের ছন্দপতনে স্নিগ্ধ পবনের আলোতো গা ছুঁয়ে যাওয়া যেন তনুমন জুড়ালো। কৃত্রিম ক্ষণপ্রভার আলোকে আলোকিত অটবি, কাননে কুসুমকলি প্রসন্ন শোভায় শোভিত। সেতা হতে মৃদু ঘ্রাণ নাসারন্ধ্রে প্রবেশ করছে বিনা অনুমতিতে। ব্যস্ত লোকালয় সেই ঘ্রাণ উপেক্ষিত করে আপনাতে মজে। কৃত্রিম বাদ্যযন্ত্রের টান তাদের মন টানছে। সেই টানে অটবিতে বসরাতের বিহঙ্গ দলের আবরণ বিঘিন্নত। প্রসূতেই বিঘন্নের জোট আপন নিরে ফিরে। নিত্যদিনের শান্তি পরিবেশ ভঙ্গ হওয়ায় তাদের নিদ্রায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে। মা বাবুই নিজের হৈহুল্লোর কৃত্রিম বাদ্যযন্ত্রের আওয়াজ হতে ছোট্ট বাচ্চাদের আগলে রেখেছে ডানা মেলে। অন্যান্য বিহঙ্গের দলও নিজের আপন নীড়ে ঘাপটি মেরে আছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নার দিকে বেশ খানিকটা এগিয়ে আঁখি বড় বড় করে কাজল পড়ছে নববধূ। কাজল লাগাতেই তার সাজসজ্জা সম্পূর্ণ হবে। কাজল বিনা কোনো রমণীর সাজ আদৌ সম্পন্ন হয়? কাজল লাগিয়ে নববধূয়া ঘুরে দাঁড়ায়। মাথায় ঘোমটা টেনে নিয়ে বিছানায় বসে থাকা ছোট্ট শিশুটাকে ইশারায় সুধায় কেমন লাগছে। বাচ্চাটি নিত্য সময়ের মতো মিষ্টি হেসে অদরকনের হাসি ও ছোট্ট হস্তযুগল প্রসারিত করে বলে, এত এত মিথ্যে লাগছে আম্মু, পোলাই কুইন। পাতা মুচকি হাসে প্রশংসায়। এগিয়ে ভোরের সামনে দাঁড়ায়, কৃত্রিম রাঙা অধৈর্যরা ললাটে ছোঁয়ায়। ভোরের গাল টেনে বলে, আমার সোনা ছেলে। বলেই খিলখিলিয়ে হেসে দেয়। সাথে যোগ দেয় ভোর। তাদের হাসির ছন্দপতনে পুরো রুম মুখরিত। তার মধ্যে রুমে প্রবেশ করে অরুণ সরকার। নববধূয়া ও প্রাণভোমরার প্রাণোচ্ছল হাসি দেখে মনটা প্রফুল্লচন্দ্রে ছেয়ে যায়। মনে মনে উপরওয়ালার কাছে ফরমাইশ জারি করে যেন তার তিমিরাচ্ছন্ন ঘরে যেন সর্বক্ষণ এভাবেই আলোক দ্যুতি ছড়িয়ে পড়ে। অরুণ পকেট থেকে ফোন বের করে কিছু স্মৃতি লুকিয়ে রাখার প্রয়াসে। অরুণকে দেখে পাতা ও ভোরের হাসির ফোয়ারা থেমে যায়। রাগী শিক্ষককে দেখে ক্লাসের দুষ্ট ছেলের মেয়ে যেমন চুপটি করে ভদ্র চোখে চায়, তেমনি দুজন অরুণের দিকে চেয়ে। অরুণ চোখ ছোট ছোট করে চায় তাদের দিকে, ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করে, হোয়াট হ্যাপেন? হাসি থামালে কেন? ভালোই লাগছিল দুজনের হাসি মাখা মুখশ্রী। ভোর আব্বু বলে কাছে ডাকে। পাতা সরে দাঁড়ায়। আখিজোড়া তার তরুণের দিকে নিবদ্ধ। সাদা কালো ফর্মাল ড্রেস আপ, মনে হচ্ছে অফিসে যাবেন, কিন্তু দেখতে মন্দ লাগছে না। ক্রাশ ট্রাশ খাইয়াই যায় না কুচু ম্যানারলেস লোকটার উপর। অরুণ এগিয়ে এসে ছেলেকে কোলে তুলে সারা মুখশ্রী জুড়ে আদরের ফোয়ারা বইয়ে দেয়। আদর পাগল ভোর আদর পেয়ে খুব খুশি। আদর ফিরিয়ে দিতেও ভোলে না। পাতা দুজনের মধ্যে দর্শক আয়ন। হঠাৎ ভোর বলে ওঠে, আব্বু দেখো আম্মুকে কত মিথ্যে লাগছে।
সো মাচ পিটি। অরুণ পাতার দিকে চায়, আপাত মস্তক ভালোভাবে দেখে নেয়। অরুণের তীক্ষ্ণ নজর পাতা জড়সড় হয়ে দাঁড়ায়। অরুণ তা দেখে মনে মনে হাসি। মেয়েটা রিসেপশনের জন্য চুজ করা লেহেঙ্গা পরেনি, পার্লার থেকে আগত মেয়েদেরকেও ভাগিয়ে দিয়েছে, নিজে নিজেই তৈরি হয়েছে। হালকা পিঙ্ক কালারের উপর গাঢ় পিঙ্ক কালারের কারুকাজ করা জামদানি শাড়ি কুচি দিয়ে পরেছে, মুখাবয়বে ফেস পাউডার দিয়েছে হয়তো, সেরকম ঘ্রাণ আসছে। চোখে চিকন কাজল, লাইনার, আইশ্যাডো, মাথায় ছোট্ট স্বর্ণের টিকলি, কানে নাকে আগের গয়নাই রয়েছে, গলায় ভারী সীতাহার, হাতে চিকন বালার সাথে আরও দুটো করে মোটা স্বর্ণের বালা। মোট মিলিয়ে পুরো বাঙালি নববধূ, শুধু শাড়িটা বাঙালিভাবে পরেনি। সে যাই হোক, দেখতে সত্যি অসাধারণ লাগছে। ভোর সত্যি ক্যাচ করতে পেরেছে মিষ্টি লাগছে। অরুণ মনে মনে কয়েকবার মাশাআল্লাহ আওড়ায়, তারপর পাতাকে বলে, লেহেঙ্গা পরনি কেন? পাতা অরুণের গম্ভীর মুখের তীক্ষ্ণ শাকুনি দৃষ্টিতে কাচুমাচু করলেও অরুণের কথায় স্বাভাবিক হয়ে বলে, ওসব লেহেঙ্গা টেহেঙ্গা আমার ভালো লাগে না, কত ভারী আল্লাহ। আমার জন্য শাড়ি ঠিক আছে, আপনি কিন্তু একদম বকতে পারবেন না। অরুণ পাতার নাক টিপে এক হাতে তার গাল টেনে বলে, আচ্ছা বকলাম না, শাড়িতেই মাশাল্লাহ দারুণ লাগছে। আমাকে আগে জানালে ভালো কোনো গর্জিয়াস শাড়ি অর্ডার করতাম। এখন এই লেহেঙ্গার কি হবে? পাতা গালে হাত রাখে। এ লোক এমন কেন? সে কি ছোট বাচ্চা নাকি যে নাক টিপবে গাল টিপবে? তবে লোকটা তার প্রশংসা করছে, এতেই যেন বেহায়া মনটা বাকবাকুম করছে। এই শাড়িটাও বেশ সুন্দর, ভোর পছন্দ করে দিল যে। আর ছেলে বড় হচ্ছে, কয়েকদিন পর বিয়ে করাতে হবে তাই না? লেহেঙ্গাটা ছেলের বউয়ের জন্য রাখলাম, তাকেই দিব। আর কোনো কথা? অরুণ খানিক চকিত ভঙ্গিতে মাথা নাড়ে। ভোরের কপাল জোড়া লালিমায় ছেয়ে যায়, বাবার কাঁধে মুখ লুকায়। অরুণ এক হাতে ছেলের মাথায় চুল ঠিক করে বলে, এখন চলো, সবাই ওয়েট করছে আমাদের জন্য। তোমার বাড়ির লোক কত দূর পৌঁছালো? আসছে, রাস্তায় জ্যামে পড়েছিল তাই দেরি হচ্ছে। ও বলেই পা বাড়াতে নিলে ভোর মন খারাপের সুরে বলে, আব্বু পাতাবাহালকেও নিয়ে যাই না সাথে, ওর ভয় পাবে তো একা একা। অরুণ ছেলের গালে আদর করে বলে, খাঁচায় এত এত খাবার দিয়েছি, পাতাবাহার পেট পুড়ে খেয়ে আনন্দে ঘুমিয়ে পড়বে, দেখে নিও। ভোর মাথা নাড়ায়। অরুণ হাঁটা দেয়, দরজা অবধি গিয়ে পিছন ফিরে বলে, তোমাকে কি নতুন করে আমন্ত্রণ পাঠাতে হবে? পাতা শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছু পল, তারপর কুচিগুলো ধরে বড় বড় পা ফেলে অরুণের কাছে গিয়ে তার বাহু এক হাতে পেঁচিয়ে ধরে বলে, চলুন। অরুণ বাহু আঁকড়ে ধরা পাতার হাতের দিকে চায় গম্ভীর মুখে। পাতা হাতটা সরিয়ে নিয়ে একাই সম্মুখে হাতা দেয় হনহনিয়ে। ওভাবে তাকানোর কি আছে? সরাসরি বললেই হয়, হাত ধরবে না। রিসেপশন পার্টির পরিবেশ রমরমা। গার্ডেন এরিয়ায় সম্পূর্ণ জায়গায় জুড়িয়ে বিভিন্ন গাছের সমাহার। একটু ফাঁকা জায়গায় ফুলে সজ্জিত ঢালু স্টেজ তৈরি করা হয়েছে, অনেকটা ফ্লেয়ার ওয়েলকামের মতো। আর গাছগাছালিগুলোতে রং বেরঙের লাইটিং করে লাভ শেপের বেলুনে সজ্জিত করা হয়েছে। অরুণ রিসেপশনের জন্য হলরুম বুক করতে চেয়েছিল, কিন্তু বাদশাতে আরিয়ান। নিজের এত বড় বাড়ি ও বাড়ির গার্ডেন এরিয়া থাকতে হলরুম কেন প্রয়োজন? প্রাকৃতিক পরিবেশে সজ্জিত তাল রেখে এই সবুজ ঘেরা গাছগাছালির ভিড়েই সব আয়োজন করা হবে এবং এর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। বিশাল আঙিনায় একাংশ জুড়ে ডেকোরেটরের সাহায্যে সুন্দরভাবে সজ্জিত করেছে। আগত মেহমান ডেকোরেশনের প্রশংসায় পঞ্চমুখ। গাছগাছলির ছায়ায় পরিবেশ শীতল ও স্বস্তিদায়ক। মাথা উঁচিয়ে চাইলে গাছের পাতার ফাঁক ফোকরে চাঁদ মামার উকি ও তারকারাজির মিটমিটি হাসি, সব মিলিয়ে অনন্য দৃশ্যবন্দী। আগত মেহমান পরিবেশটা বেশ এনজয় করছে। স্বাধীন চৌধুরী ও সাবিনা একসাথে দাঁড়িয়ে আলাপচারিতায় মগ্ন। অরুণের খালা সাবিনা গায়ের হলুদ দিন শুধু পাতার বাড়িতে গিয়েছিল, তারপর আজকের রিসেপশানে। বিয়ের দিনও তিনি ছিলেন না। অরুণের অফিস থেকেও অনেক লোক এসেছে রিসেপশানে, তার মধ্যে অর্পণা, লাবিব, সুজন, মিসেস রুনা ও তার ছোট্ট ছেলে উল্লেখযোগ্য। আরও অনেক চেনা জানা আত্মীয় স্বজনের উপস্থিতি। আদুরি প্রিয়কে নিজের ঘনিষ্ঠ বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। প্রিয় মেয়েটাকে তার দারুণ লেগেছে। আরিয়ান ডেকোরেটরের লোকজনের ও সব স্টাফদের কাজ বুঝিয়ে দিচ্ছে। রুবি ছেলেকে কোলে নিয়ে তার ভাই ভাবি ও মায়ের সাথে কথায় ব্যস্ত। আসমা বেগম তার বোন ও কিছু প্রতিবেশীদের সাথে আড্ডায় মেতেছে। ছোট্ট আনিকা বাচ্চাদের সাথে খেলতে ব্যস্ত।
অরুণের সব বন্ধুদের দল মিনুকে ঘিরে দাঁড়িয়ে এটা ওটা বলছে। আবারই একটু দূরে দাঁড়িয়ে বউয়ের পিছনে ঘুরঘুর করা মৌমাছির গতিবিধি পর্যবেক্ষণ করছে। স্যারের সব বাঁদর বন্ধুগুলো নিজেদের বউ বাচ্চা রেখে তার বউয়ের পিছনে পড়ে। মুস্তাকির গার্ডেন থেকে গোটা কয়েক গোলাপ ছিঁড়ে এনে মিনুর দিকে বাড়িয়ে বলে, ওহে ভুবনবয়ী শ্যামসুন্দরী, ফুলের জন্য এই ভুলের তরফ থেকে ফুল নিবেদন। কৃপা করিয়ে আপনার ওই খোপায় গুজে ফুলগুলোকে ধন্য করুন। অরুণের বাকি সব বন্ধুগুলো সমস্বরে ও বলে বাহবা দেয়। মিনু লজ্জায় আঁচলে মুখ লুকায়। এই স্যারের বন্ধুরাও না? দূর থেকে আবারই ফোঁসফোঁস করছে, নিক ওই ফুলগুলো আজ তারপর শ্যামসুন্দরী হচ্ছে। জীবন হাসি মুখে বলে, হারে মিনু, কি ভাবছো? নিয়ে নাও, লাল শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে, একদম আগুন সুন্দরী। খালি খোপাটাই এই গোলাপ গুছে নিয়ে সোনাই সোহাগা। আজকের পার্টির গ্রামার আমাদের মিনু। মিনু পারে না লজ্জায় আইসক্রিমের মতো গলে জমিনে পড়ে। রেডি হওয়ার পর আবারও দুটো গোলাপ এনে দিয়েছিল খোপায় পরার জন্য। সে মানা করে দিয়েছে, এই বয়সে খোপায় ফুল, ইয়া আল্লাহ। সে নানা করে বলে, আরে আরে পাগল নাকি তোমরা, বুড়ো বয়সে কি সব, আমি যাচ্ছি বলে পা বাড়াতে নিলে ফয়সাল দু হাত মেলে সামনে দাঁড়িয়ে আটকায়। মুস্তাকিম দুটো ফুল খোপায় গুজে দেয়। শুভ ভদ্র ছেলের মতো বলে, এখন লাগছে না পারফেক্ট? রাসেল শুভের পিঠে চাপড়ে বলে, ঠিক বলছিস, সিঙ্গেল থাকলে একটা চান্স নেওয়া যেত, এখন কি আর করার, বউর সাথে দুইটা ট্যাও ট্যাও। দীপ্ত ঠোঁটে হাত রেখে হেসে আভারির দিকে ইশারা করে বলে, উফ যা ভাই, টাইম বম ফুটলো বলে সাবধান হয়ে যা। হাতে ওটা কি দেখতে পাচ্ছিস? সবাই হাসি মুখে আভারির দিকে চায়। এদিকেই আসছে সে, হাতে স্ক্রুড্রাইভার। সবার হাসি মুখে আধার নামে সিনে টান করে দাঁড়ায়। আবারই থমথমে মুখে এগিয়ে আসছে। মিনিও খানিকটা ঘাবড়ে যায়, ওভাবে আসছে কেন? আবারই থামার নাম নেই। থমথমে গলায় গম্ভীর মুখে বড় বড় পা ফেলে আসছে স্ক্রুড্রাইভার শক্ত করে হাটের মুঠোয় পুড়ে। জীবন ঢোক গিলে রোবটের মতো করে গটগট করে কেটে পড়ে। রাসেল টাইয়ের নট ঠিক করতে করতে অন্যদিকে চলে যায়। দীপ্ত সুযোগ বুঝে কেটে পড়ে। বাকি শুভ ও মুস্তাকিম চোখ বড় বড় করেছে। তাকে না এই খ্যাপা আবারই মায়ের ভোগে পাঠিয়ে দেয়। আবারই হনহন করে শুভ ও মুস্তাকিনের মাঝখান দিয়ে চলে যায়। যাবার সময় মুস্তাকিনের সাথে ধাক্কা লাগে খানিকটা। আবারির পা থামায় না। আরিয়ান তাকে স্ক্রুড্রাইভার নিয়ে যেতে বলেছিল। যাওয়ার পথে সব রং তামাশা দেখতে পায়। বদমাইশগুলো স্যারের বন্ধু না হলে দেখে নিত, আর মগার বিটটি মিনুকেও দেখে নেবে। আবারই চলে যেতেই শুভ ও মুস্তাকিম হাত ছেড়ে বাঁচে। এরপর একে অপরের দিকে তাকিয়ে উচ্চস্বরে হাসিতে ফেটে পড়ে। শুভর মেয়ে সুহানি এসে বলে, বাবা এভাবে হাসছো কেন? মুস্তাকিম তাকে কোলে তুলে বলে, ভূতে ধরছে তোমার বাবাকে, বুঝলে? সবার রিসেপশনের প্রশংসাদারে তাকায়। সেথায় বড় কোণে দাঁড়িয়ে সকলে তাদের সম্মানধরা জানিয়ে বরণ করে নিচ্ছে। ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছে। বরকনে প্রবেশের সাথে সাথেই বেশ কিছু আতশবাসী সমস্বরে শাসা করে খোলা জায়গায় দিয়ে আকাশপানে উড়ে যায়। সেথায় উচ্চ শব্দ সৃষ্টি করে রং বেরঙের আলোর বিচ্ছরণ কণা ছড়িয়ে পড়ে। সুউচ্চ গাছে অবস্থিত কিছু পাখির দল উড়ে বেড়ায় ভয়ে। ভোর খুশি হয়ে হাততালি দেয়। বাবাকে দেখায় কি সুন্দর আলো ছড়াচ্ছে, সাথে আবদার করে, আব্বু আমিও ওড়াবো আতশবাজি, প্লিজ আব্বু। অরুণ শান্ত গলায় বলে, একদম না, এগুলো খুবই রিস্কি কলিজা, জেদ করবে না। ভোর গাল ফুলিয়ে অরুণের কোল থেকে নামার জন্য ছটপট করে। অরুণ ছাড়ে না, ধমকের সুরে বলে, কি হচ্ছেটা কি ভোর? ভোর ধমক শুনে শান্ত হয়ে যায়। থমথমে গলায় বলে, নামাবো আমি, নামিয়ে দাও। অরুণ নামিয়ে দেয়। ভোর নেমেই দৌড়ে অন্যত্র চলে যায়। অরুণ ডাকে শোনে না। আরিয়ান ভাইকে বলে, থাক, অনেক বাচ্চা আছে, তাদের দেখলেই সব ভুলে যাবে, তুই এখন এদিকে ধ্যান দে ভাই। অরুণ মাথা নাড়ে। পাতার পাশে চুপটি করে দাঁড়িয়ে থাকে। তার পাতা নীরব দর্শক। ক্যামেরাম্যান নিজের কাজে ব্যস্ত। আদুরি বন্ধু বান্ধব সহ প্রিয়কে নিয়ে এগিয়ে আসে। পাতার হাত ধরে বলে, বড় ভাবি কি সুন্দর লাগছে তোমার শাড়িতে, লেহেঙ্গা পরেনি কেন, পছন্দ হয়নি? পাতা কি বলবে ভেবে পায় না। অরুণের দিকে আর চোখে তাকায়। অরুণ বুঝতে পেরে আদুরিকে বলে, লেহেঙ্গার ফিটিংসে কিছু প্রবলেম ছিল তাই। রাসেল এগিয়ে এসে অরুণের পিঠ চাপড়ে বলে, আমি তো ভেবেছি তুই লেহেঙ্গাটা ছেলের বউয়ের জন্য রেখে দিয়েছিস। পাতা মাথায় ঘোমটা টানে। কেমন যেন অস্বস্তি হচ্ছে তার। বাড়ির লোকেরা এখনো আসেনি।
সে প্রিয়কে ইশারা করে। প্রিয় তার ইশারার মানে বুঝে ঠোঁট উল্টিয়ে না বোঝায়। জীবন সেটা লক্ষ্য করে গুনগুন করে বলে, চোখে চোখে এত কথা মুখে কেন বলো না? আরে ভাবি, আমার জান, ভাবি চান। কিসের ইশারা চলছে বেয়ানের সাথে? ফয়সাল জীবনের কাঁধে মাথা রেখে আফসোস করে বলে, অরুণ, তুই কাজটা মোটেও ঠিক করিসনি। এইটুকুনি মেয়েকে ভাবি বলতে হচ্ছে। আর বেয়ানগুলো দেখো, বাচ্চাদের বয়সী, মজা করে কিছু বলতেও পারে না। অরুণ চোখ রাঙিয়ে বলে, অবজা তোরা। তার মধ্যে সেখানে সাবিনা ও স্বাধীন চৌধুরী আগমন ঘটে। পাতা তাদের দেখে সালাম দেয়। স্বাধীন চৌধুরী সবাইকে উদ্দেশ্য করে বলে, সবাই এখানে কি করছো? স্টেজে যাও। সবাই বরকনেকে দেখার জন্য অধীর আগ্রহী। উপস্থিত সবাই সায় জানায়। অরুণ পাতাকে আসতে বলে পা চালায়। শুভ অরুণের হাত ধরে আটকিয়ে বলে, আরে ভাই, এত তাড়া কিসের? ভাবিকে সাথে নিয়ে হাত ধরে নিয়ে যা। কি ডিজার্ভ আর ট্রিটমেন্ট লাইক কুইন। পাতা শুভ স্যারের দিকে চায়, সাথে সাথেই নজর ঘুরায়। একটু লজ্জা পেল কি? পাওয়ারই কথা এককালের ক্রাশ ছিল। ডিপার্টমেন্টে সবচেয়ে মিষ্টভাষী ও হ্যান্ডসাম স্যার ছিল, সাথে অমায়িক ব্যবহার, স্টুডেন্টসদের প্রিয় ও আধুনিক ভাষায় মেয়েদের ক্রাশ, অথচ তিনি বিবাহিত। পাতা তোর পোড়া কপাল, ক্রাশ যখন দেবর। পাতা মনে মনে নিজের গালে কষে একটা থাপ্পড় লাগায়। জামাই থাকতে জামাইয়ের বন্ধু দিকে নজর দিস। অরুণ শুভর দিকে চায় কটমট করে, কিন্তু শুভ শান্ত ও সিরিয়াস মুখে। শুভর অভিজ্ঞ নজর আগেই বুঝতে পারে অরুণ তার পাতার বিয়েটা যেমন স্বাভাবিক হয়েও স্বাভাবিক নয়, তেমনি তাদের সম্পর্কের বাঁধনও ভঙ্গুর। সে অরুণের চোখের ইশারায় হাত ধরতে বলে। অরুণ হাত ছাড়িয়ে নেয়। শুভ অনুরোধের সুরে ধীমে সুরে বলে, প্লিজ ভাই। অরুণ মেনে নেয়। এগিয়ে এসে পাতার ডান হাত হাতের মুঠোয় পুরে নেয়। পাতা অনুভূতিহীন, সে বুঝতে পারে না লোকটাকে। এমনিতে হাত ধরে, কাঁধ জড়িয়ে ধরে একান্তে, কাল রাতেও, অথচ এখন এমন বিহেভ করছে কেন? লোক সমাগমে হাত ধরলে কি তার জাত চলে যাবে নাকি? ক্যামেরার ফ্ল্যাশ লাইট জলজল করছে সেকেন্ড অন্তর অন্তর। অরুণ পাতা অন্য সব কাপেলদের মতো রোমান্টিক পোজ দিচ্ছে না, দুজনেই চুপচাপ দাঁড়িয়ে। মাঝখানে ভোর হাসি মুখে দাঁড়িয়ে। অরুণের গম্ভীর মুখশ্রীতে হাসির ছিটেফোঁটাও নেই, তবে পাতা হাসি মুখেই। তার মনটাও ভালো ও ফুরফুরেও হয়ে গেছে। মন ভালো হওয়ার কারণ বাড়ির লোকের আগমন ও তাদের সাথে কুশল বিনিময়, আর মন ফুরফুরে হওয়ার কারণ বাবা ওরফে রহিম মিয়ার উপস্থিতি। পাতা তাকে দেখেই কেঁদে দিয়েছিল। বাবা ব্যস্ততার মাঝেও যে তার রিসেপশনে এসে তাকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেবে, এটা সে ভেবেইনি। সব মিলিয়ে পাতা বেশ খুশি। চেহারায় মলিনতা যেন উবে গেছে। ভোর কিছু পলক ছবি উঠিয়ে যেন হাঁপিয়ে গেছে। সে ছোট ছোট পা ফেলে স্টেজ থেকে নামতে নেয়। পিছন থেকে অরুণ আটকে দেয়। কোথায় যাওয়া হচ্ছে শুনি? কলিজা, চুপচাপ আমার সাথেই থাকবে সর্বক্ষণ। অরুণের কথায় ভোর গাল ফুলিয়ে পাতার আঁচলে মুখ লুকিয়ে বলে, আমি কারো কলিজা না, কেউ ভালোবাসে না আমায়। অরুণ কিছু বলে না। ঢের চেনা আছে তার নাটকের ছেলেকে। পাতা মুখ টিপে হাসে। কেউ ভালোবাসে না ভূষণাকে? আমিও না। না, তুমি প্রমিস ব্রেকআপ করেছো। ওই গার্ল হলো লাবিব, রুম্বা, শুনি সবাইকে আদর করেছো। ওটা শুনি নয়, সুহানি। ভুল ঠিক করে দেয় পাতা। তবে ভোরের ফুলো গালটা আরো ফুলে যায়। পাতার আঁচল ছেড়ে বাবার হাত ধরে সম্মুখে তাকায়। পাতা ভোরের মাথায় হাত রেখে কিছু বলবে, এর পূর্বেই ভোর মা বলে অরুণের হাত ছেড়ে দৌড়ে চলে যায়। পাতা অবাক হয় বেশ। মা ডাকে কাকে? তার সামনে তাকানোর সাহস হয় না। সে অরুণের দিকে চায়, যে কিনা স্থির নয়ন মেলে সম্মুখে চেয়ে পলকহীন। পাতা ঢোক গিলে সামনে ফেরে, তার শান্ত দৃষ্টি সামনে মানবীর দিকে, যার কোলে ভোর হাসি মুখে ভাব বিনিময় ব্যস্ত। বাকি উপস্থিত জনেরাও ও সরকার ফ্যামিলির মধ্যে চাপা গুঞ্জন শুরু হয়। সে দীর্ঘশ্বাস ফেলে তার পরিবারের দিকে তাকায়। সবার মুখেই অবাগতা ছেয়ে আছে। সে পুনরায় অরুণের দিকে চায়। অরুণ কিন্তু তার দিকে চায় না। বর্ষা হাসি মুখে ভোরকে কোলে নিয়ে আদর করতে ভোলে না। এটা ওটা বলে স্টেজে উঠে আসে। অরুণ ও পাতার সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে হাসি মুখে অভিনন্দন জানায়। অরুণ হাত মেলাতে নিলে পাতা ঝটপট হাত বাড়িয়ে বর্ষার হাত ধরে। কেন? জেলাসি? ভয় নাকি সংশয়? হু নোজ? অরুণ হাত গুটিয়ে নেয়। বর্ষা হাসে পাতার রিয়াক্টে। ভোর বর্ষার কোল থেকে নেমে পাতার হাত ধরে বলে, এই হলো আমার আম্মু, অনেক সুন্দর মিষ্টি, তাই না মা? আমাকে অনেক ভালোবাসে, তোমার মতো লিখে যাবে না। আম্মু আমাকে ছেলে কখনো চলে যাবে?
শেষ কথা পাতার বাহু ঝাঁকিয়ে বলে। অরুণের অধর কোণে হালকা বাঁকা হাসির রেশ। পাতা এক নজর বর্ষার আধার নামা মুখশ্রী দেখে নিয়ে নিচু হয়ে ভোরের ললাটে চুমু দিয়ে বলে, কখনো না সোনা। ভোরের হাসি মুখ উজ্জ্বল নক্ষত্র ন্যায় জলজল করে ওঠে। অরুণ ভোরের চুলের ভাঁজে হাত বুলায়। স্টেজে আগমন ঘটে আরিয়ান, আসমা বেগম, শুভ সহ আরও কিছু জনের। আরিয়ান অরুণের দিকে তাকিয়ে বলে, ভাই আমি কিন্তু বিনা দাওয়াতে আগত কোনো মেহমান খাওয়াতে পারবো না। পটলা পাঠালেই নিয়ে আগেই বের করো। বর্ষার তিরস্কার বুঝতে সময় হয় না, মুখে হাসি ঝুলিয়ে বলে। সবাই অবাক নেত্রে অরুণের দিকে চেয়ে। অরুণ স্বাভাবিকভাবেই বলে, তুমি ফোন করেছিলে, আমি না, আর দাওয়াত ভোরের তরফ থেকে ছিল। আসমা বেগম গম্ভীর গলায় অরুণকে উদ্দেশ্য করে বলে, ভোর ছোট, কারোর ভালো মানুষের নাটক বোঝে না। তুমি তো বোঝো অরুণ, তোমার থেকে এটা আশা করিনি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।